हे एवरीवन वेलकम माई यूट्यूब चैनल। तो बीएससी नार्सिंग एर क्वेश्चन पेपर आमी देखलाम एंड बीएससी नार्सिंग एर क्वेश्चन पेपर देखे जा आमी प्रेडिक्ट करलाम कि যারা যারা শুধুমাত্র এমসিকিউ সলভ করে গেছে তাদের পেপার একদম ভালো যায়নি এন্ড যারা যারা কনসেপ্ট ক্লিয়ার করে গেছে তাদের কোশ্চেন পেপার খুব ভালো গেছে। তাহলে চলো আজকে ফান্ডামেন্টাল অফ নার্সিং এর টোটাল কনসেপ্ট ক্লিয়ার করি। পয়েন্ট টু বি নোটেড, টোটাল কনসেপ্ট ক্লিয়ার করব যাতে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কোথাও থেকে কোশ্চেন আসলে আপনারা ইজিলি দিতে পারেন। তাহলে চলো স্টার্ট করি। সবথেকে প্রথমে আমরা ডিসকাস করব হার্টসম্যান সলিউশনের ব্যাপারে। হার্টসম্যান সলিউশন কাকে বলে আপনারা কি জানেন? তো চলো যারা যারা জানেন খুব ভালো। RL রিঙ্গল ল্যাকটেট, ঠিক আছে, ফ্লুইড, রিঙ্গল ল্যাকটেট ফ্লুইডকে বলা হয় হার্টসম্যান সলিউশন। রিঙ্গল ল্যাকটেট ফ্লুইড মানে RL ফ্লুইড কোন কোন পেশেন্টদের দেওয়া হয়? সব থেকে প্রথমে ডায়রিয়া পেশেন্টদের দেওয়া হয়, তারপরে বার্ন পেশেন্টদের দেওয়া হয় অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদেরও দেওয়া হয় RL ফ্লুইড, ঠিক আছে। এখন নেক্সট টপিক হচ্ছে হিউম্যান বডিতে কত পার্সেন্টেজ ওয়াটার থাকে। ভ্যারি রিপিটেড কোয়েশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হিউম্যান বডিতে কত পার্সেন্ট ওয়াটার থাকে, ঠিক আছে। মনে রাখবে 60% ওয়াটার আমাদের হিউম্যান বডিতে থাকে, ঠিক আছে, 60% ওয়াটার। তার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এবার ইন্ট্রা সেলুলার ফ্লুইড কাকে বলে? মানে সেলের ভিতরে যেগুলো ফ্লুইড থাকে তাকে বলে ইন্ট্রা সেলুলার ফ্লুইড। যেটা ইন্ট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু ফ্লুইডের মাত্রা অনেক বেশি থাকে। আর এক্সট্রা সেলুলার ফ্লুইড কাকে বলে? যে সেলের বাইরে, যেমন ব্লাড ভেসেল হয়ে গেল, ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক আছে, তারপরে হচ্ছে থার্ড স্পেস, মানে যে কোনো স্পেসে যদি ফ্লুইড থাকে তাকে বলে এক্সট্রা সেলুলার ফ্লুইড, ঠিক আছে। টোটাল বডি ফ্লুইডের 33% তোমার থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইডে অ্যান্ড 66% প্রেজেন্ট থাকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে, ঠিক আছে। এখন যদি বডি ওয়েটের হিসাবে আমরা ধরি, যেমন 60% ওয়াটার বডি ওয়েটে আমাদের, মানে টোটাল বডি ওয়েটে 60% ওয়াটার থাকে, ঠিক আছে। ওই হিসাবে যদি ধরি আমরা, তাহলে 40% থাকে তোমার ইন্ট্রা সেলুলার ফ্লুইডে অ্যান্ড 20% থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইডে পার কেজি বডি ওয়েট, ওকে। এর নিউমেরিক্যালও আছে, ঠিক আছে। যদি বলে 70 কেজির একটা মানুষ রয়েছে, তার আমরা যদি মানে তার যদি আমরা টোটাল কত ওয়াটার আছে তার বডিতে যদি জিজ্ঞাসা করে, তাহলে কি করে বলবা? তো ওর পার্সেন্টেজ বের করে নিবা। তোমরা জানো, এখনই বললাম 60% ওয়াটার থাকে, ঠিক আছে, একটা হিউম্যান বডির ভিতরে। এখন ওর হচ্ছে টোটাল ওয়েট 70 কেজি, তাহলে ওটাকে নিউমেরিক্যাল করো, 70 × 60/100% বের করো, তাহলে টোটাল কত? 42 কেজি ওর বডিতে ওয়াটার আছে। একটা 70 কেজি মানুষের মধ্যে 42 কেজি শুধুমাত্র ওয়াটার থাকে, ঠিক আছে। তাহলে ওয়েট লস যারা করে না তাদের জানা উচিত যে টোটাল বডিতে তোমার বেশিরভাগটা জলেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা বাদ দাও ওগুলো কথা, তারপরে চলে আসো সলিউশনের মধ্যে, ঠিক আছে। সলিউশন মনে রাখবা, সলিউশনের মধ্যে আইসোটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন। ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের মানে অনেক কাছের কোশ্চেন এগুলো, ঠিক আছে। এখন আমরা জানবো 3টি ফ্লুইড রয়েছে, একটা হচ্ছে RL, একটা হচ্ছে NS 0.9% আর একটা D5%, ঠিক আছে। এই 3টি আইসোটনিক সলিউশন, ঠিক আছে। এখন যদি ভ্যালিউ বাড়িয়ে বা কমিয়ে দেয় তাহলে সেটা হাইপারটনিক হয়ে যাবে। যদি ভ্যালিউ বাড়িয়ে দেয়, যেমন NS রয়েছে 0.9%, যদি বলে দেয় NS হচ্ছে 15%, তাহলে হয়ে যাবে সেটা হাইপারটনিক। আর 0.9% বলেছে, যদি বলে NS 0.45%, তাহলে হয়ে যাবে তোমার, এভাবে তুমি মানে ওর ভ্যালু থেকে কম হয়ে গেলে তোমার হাইপোটনিক, আর ওর ভ্যালু থেকে বেশি হয়ে গেলে হয়ে যাবে হাইপারটনিক, ঠিক আছে। ও এগুলো আসে না, এখন যেটা আসে সেটা শুনো। হাইপারটনিক সলিউশন, ঠিক আছে, হাইপারটনিক যদি বডিতে হয়ে যায় বা সলিউশন
এখানে আমরা কি পড়বো, হাইপারটনিক বডিতে হয়ে গেলে সেল প্লাজমোলাইজ হয়ে যাবে, মানে সেল শ্রিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, চুপসে যাবে, ঠিক আছে। এখন এটাতে হয় কি হাইপারটনিকে, ওয়াটার লস মোর দেন সলিউট, ঠিক আছে, ওয়াটার লস হবে, সলিউট থেকে বেশি ওয়াটার লস হবে বডির মধ্যে, সেটাকে বলে হাইপারটনিক সলিউশন। আর এই হাইপারটনিক হলে সেল শ্রিঙ্ক হয়ে যাবে, প্লাজমোলাইজড হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে সব থেকে বেস্ট ফ্লুইড হলো D5%, ঠিক আছে। যদি কোনো মানুষের ডিহাইড্রেশন হয় তাহলে বেস্ট ফ্লুইড ইজ D5%, ডেক্সট্রোজ 5%, ঠিক আছে। এবার চলে আসো হাইপোটনিক সলিউশনে। হাইপোটনিক সলিউশনে কি হবে, সলিউট লস মোর দেন ফ্লুইড, ঠিক আছে, এখানে সলিউট বেশি লস হবে, ঠিক আছে। তো এখানে কি হবে, সেল তোমার ফুলে যাবে, ঠিক আছে, বাল্গি হয়ে যাবে। হাইপারটনিকে কি হয়েছিল, প্লাজমোলাইজ চুপসে গেছিল, আর হাইপোটনিকে সেল ফুলে যাবে। যদি বুঝতে না পারো তাহলে রাট্টা মেরে নাও, কোনো নাই, রাট্টাই মেরে নাও, হাইপারটনিকে প্লাজমোলাইজ অ্যান্ড হাইপোটনিকে বাল্গি, ঠিক আছে, হাইপো মানে বাল্গি, এভাবে মুখস্থ করে নাও। এখন চলে আসো ডিহাইড্রেশনে। এখন ডিহাইড্রেশনে সব থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশনের কি হয়। ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশনে অনেকজন তোমরা মানে কনফিউজ হয়ে যাও, মনে রাখবে, মুখস্থ করে নাও, থ্রাস্ট, ঠিক আছে, পিপাসা লাগবে, থ্রাস্ট অ্যান্ড ডার্ক কালার ইউরিন, ঠিক আছে, ডার্ক কালার ইউরিন অ্যান্ড থ্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এ ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন, ঠিক আছে। তার মানে এর ছাড়া কি কি হতে পারে, ইউরিন আউটপুট ডিক্রিজ হবে, ড্রাই মাউথ, থ্রাস্ট, ডিজিনেস, ঠিক আছে, ব্লাড প্রেশার কমে যাবে, ঠিক আছে। এগুলি হচ্ছে তোমার ডিহাইড্রেশনের, মানে ডিহাইড্রেশন হলে কি কি হয়, তোমার কি কি সাইন অ্যান্ড সিমটম দেখা যায়। এবার চলে আসো তোমরা, আমি ফ্লুইডের কথা বলেছিলাম বডির মধ্যে, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ঠিক আছে, সেগুলো তো কমপ্লিট হয়ে গেল। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে, লার্জেস্ট ক্যাটায়ন, ঠিক আছে। তো লার্জেস্ট ক্যাটায়ন অফ ICF মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের লার্জেস্ট ক্যাটায়ন হবে তোমার K+, ঠিক আছে, পটাশিয়াম আয়ন, হ্যাঁ। আর এক্সট্রা সেলুলার ফ্লুইডের লার্জেস্ট ক্যাটায়ন হবে সোডিয়াম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই আমি কি পয়েন্ট দিয়ে আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এবার চলে আসো প্লাজমাতে। প্লাজমা কাকে বলে, ব্লাডে যে ওয়াটারি সাবস্টেন্স থাকে না তাকে প্লাজমা বলে। কিভাবে মনে রাখবা, প্লাজমাতে যে একটা পানি থাকে, প্লাজমা পানি, ঠিক আছে, ব্লাডে যেটা পানি থাকে তাকে প্লাজমা বলে, পানি দিয়ে প্লাজমা মনে রাখবা, ঠিক আছে। তো মানে ফ্লুইড সাবস্টেন্সেস অফ ব্লাড ইজ কল ইজ প্লাজমা, ঠিক আছে। এখন প্লাজমার ব্যাপারে একটা আমরা মানে ডিসকাস করব, যে প্লাজমাতে, ঠিক আছে, একটা ব্লাড ভেসেলস রয়েছে, ব্লাড ভেসেলসের মধ্যে যেটা প্লাজমা রয়েছে সেটাকে স্টপ করে রাখতে সাহায্য কে করে, মানে ব্লাড ভেসেল থেকে প্লাজমাটাকে মানে বাইরে যেতে দেয় না, কোনটি সাবস্টেন্সেস, তো মনে রাখবে অ্যালবুমিন, ঠিক আছে, অ্যান্ড সোডিয়াম, দুইটি রয়েছে, একটা আয়ন আর একটা প্রোটিন, সোডিয়াম অ্যান্ড অ্যালবুমিন প্লাজমাকে ব্লাডে ধরে রাখতে সাহায্য করে, সেটাকে বাইরে রিলিজ হতে দেয় না, ঠিক আছে, সোডিয়াম অ্যান্ড অ্যালবুমিন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই একবার ডিসকাস করে নিলাম। কনসেপ্টগুলি ক্লিয়ার করো, আর যেগুলি বলছি আপনারা খাতায় লিখে নাও, ঠিক আছে। ভিডিও এডিট করার এখন আমার কাছে একদম টাইম নেই, যদি আমি ভিডিও এডিট করতে বলছি তাহলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাচ্ছে, তাই আমি মুখে বলে দিচ্ছি, আপনারা করে নাও, ঠিক আছে। এইভাবে ভিডিও আপনাদেরকে কেউ বানিয়ে দিবে না, শুধু আপনারা শুনে যাও আমি যেটা বলছি, ঠিক আছে, শুনে যাও। এখন আরেকটা কোশ্চেন অনেক জিজ্ঞাসা করে ফান্ডামেন্টালে, পুরো বডিতে যখন সয়েলিং হয়ে যায়, ঠিক আছে, ফুল বডি সয়েলিং, এই টার্মটাকে বলে তোমার অ্যানাসার্কা, ঠিক আছে, অ্যানাসার্কা। অনেক জায়গা তোমরা দেখেছো, অ্যানাসার্কা কাকে বলে, ফুল বডি অফ সয়েলিং, ওকে। এবার চলো কিছু বেস্ট পজিশন আমরা ডিসকাস করে নিই, ঠিক আছে। দেখো, বেস্ট পজিশন ইন এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস মানে কি, নেজাল ব্লিডিং, নাক দিয়ে যখন ব্লাড বের হবে তখন তুমি কোনটি বেস্ট পজিশন দিবা। সবাই এখানে ভুল করে, হেডকে ফরওয়ার্ডে মুভ করে, হেড কখনো ফরওয়ার্ডে মুভ হবে না। যদি নেজাল ব্লিডিং হয় হেডটাকে তুমি ব্যাকওয়ার্ডে মুভ করবা অ্যান্ড নোজকে পিঞ্চ করবা, ঠিক আছে, নোজকে পিঞ্চ করে হেডকে ব্যাকওয়ার্ড মুভ করবা। কেন,
দেখো নেজাল ব্লিড হলে মানুষের অ্যাসপিরিয়েট হওয়ার চান্সেস থাকে, মানে ব্লাড তোমার নিঃশ্বাস নালীতে যাওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। এখন তোমরা জানো নিঃশ্বাস নালী আমাদের ফ্রন্টে থাকে অ্যান্ড খাদ্য নালী আমাদের ব্যাকে থাকে, ঠিক আছে। এটাকে আমরা ব্যান্ড করি এই জন্য যাতে এটা আমার কার্ভ হয়ে যায় অ্যান্ড সেটা ওই দিক দিয়ে পাস হয়ে যায়, আমাদের খাবার নালী দিয়ে পাস হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। অ্যাসপিরিয়েট প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে, টু প্রিভেন্ট অ্যাসপিরিয়েশন পিঞ্চ অফ দ্য নোজ অ্যান্ড লিন ফরওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে, পেশেন্টকে দিতে হবে যদি অ্যাসপিরেটর নোজ ব্লিড হয়, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কোশ্চেন, বেস্ট পজিশন ফর অ্যানিমা, এটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা কোশ্চেন। সিমস পজিশন মনে রাখবে, যদি সেখানে বলে লেফট লেটারাল পজিশন, কোন তোমরা সিমস পজিশনে চোখ বন্ধ করে টিক করে আসবা। অ্যানিমা, সাপোসিটরি, ঠিক আছে, টেম্পারেচার যদি চেক হয় বা কোনো মানে ইয়েসে তোমার রেক্টালে যদি কোনো প্রসিজিওর হয় তাহলে তুমি দিবা সিমস পজিশন। এবার চলে আসো বেস্ট পজিশন ফর সিগময়েডোস্কোপি, ঠিক আছে, নি চেস্ট পজিশন এটাতে হবে। শক পেশেন্টের পজিশন কোনটি হবে? শক পেশেন্ট কাকে বলে আগে এটা জানতে হবে। যদি ব্রেনে অক্সিজেনের মাত্রা কমে যায় তখন পেশেন্ট শকে যায়, ঠিক আছে। তো শক পেশেন্টদের আমরা পজিশন কেন দিব? যাতে অক্সিজেন তাড়াতাড়ি ব্রেনে পৌঁছাতে পারে। তাহলে বেস্ট পজিশন ইজ স্ট্রেন্ডেনবার্গ পজিশন, ঠিক আছে, যেটাতে মাথা নিচে আছে থাকবে অ্যান্ড পা উপরে থাকবে। তো এইভাবে কী হবে, অক্সিজেন ব্রেনের মধ্যে পৌঁছাবে, এই জন্য আমরা এই পজিশন দিই, ঠিক আছে। এবার বলো বেস্ট পজিশন ফর এনজি টিউব, নেজোগ্যাস্ট্রিক টিউব, ঠিক আছে, এনজি টিউব নেজাল টিউব দেওয়ার সময় বেস্ট পজিশন কোনটা হবে? দেখো আমরা নাক দিয়ে খাদ্য নালীতে টিউব পুশ করব, ঠিক আছে। তো খাদ্য নালী আমাদের ব্যাকে রয়েছে, তো আমাদেরকে হেডকে ফ্লেক্স করতে হবে সামনের দিকে, তারপরে এই জিনিসটা স্ট্রেচ হবে, ইজিলি পৌঁছাতে পারবে, ঠিক আছে, নাহলে তো ট্র্যাকিয়াতে চলে যাবে, রাইট। তো আমরা ফলোয়ার পজিশন দিব, হাই ফলোয়ার পজিশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, অ্যান্ড হেডকে ফ্লেক্স করে দিব। এখন বেস্ট পজিশন ফর ইটি, এখন নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা পাইপ দেব, তাহলে অবভিয়াসলি এটাকে আমাদের স্ট্রেচ করতে হবে, এইভাবে করতে হবে, তাহলে রোজ পজিশন, ঠিক আছে। এই পজিশনে কি হয়, তোমার যে পিলো মানে তোমার যে পিলো রয়েছে সেটা এখানে দিয়ে তারপরে তোমার ট্র্যাকিওস্টোমি টিউব দেওয়া হয়, ঠিক আছে। এখন আমরা পড়তে যাব অ্যাসিড বেস ব্যালেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো আমরা সবাই ক্লাস 10 থেকে পড়ে এসেছি 7 এর নিচে যতগুলি থাকবে সেগুলি হবে অ্যাসিড অ্যান্ড 7 এর উপরে সব হবে বেস, ঠিক আছে। এখন আমরা একটা নিউমেরিক্যালস বা অ্যাসিড বেস ব্যালেন্স করার সময় এর কিন্তু অনেকগুলি নিউমেরিক্যালসও আছে, তখন আমরা মনে রাখবো 7.35 এর নিচে যতগুলি আসবে সেগুলি হবে অ্যাসিড অ্যান্ড 7.35 এর নিচনে সব উপরে সব অ্যালকালি, ঠিক আছে, বা বেস। এখন চলো আমরা অ্যাসিডের ব্যাপারে একটু জেনে নিই। অ্যাসিড কাকে বলে? হাইড্রোজেন আয়ন রিলিজ করে যে, ঠিক আছে, অ্যান্ড বেস যেটি হাইড্রোজেন আয়ন অ্যাবজর্ব করে, ঠিক আছে, তাকে বলবো বেস, ঠিক আছে। এখন দেখো ইমব্যালেন্স কি করে, লাংসে যদি অ্যাসিড বেস ইমব্যালেন্স হয় তখন বলবো আমরা রেসপিরেটরি কোনো প্রবলেম, ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে, না হলে রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। যদি লাংস ছেড়ে অন্য বডিতে কোথাও হয় তাহলে তাকে মেটাবলিক অ্যাসিডোসিস না হলে মেটাবলিক অ্যালকালোসিস বলবো, ঠিক আছে। এটা আমি ছোট করে সামনে দিলাম। মনে রাখবে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের নর্মাল ভ্যালু 35 to 45 হয় mm/Hg, অ্যান্ড তোমার বাইকার্বের নর্মাল ভ্যালু হয় তোমার 21 থেকে 28। এটা কিন্তু মনে রাখবে অ্যান্ড খাতায় ছোট করে নোট করে রাখবে, ঠিক আছে। এবার একটা ছোট্ট মানে কথা বলছি, যেটা মনে রাখার চেষ্টা করবে, যখনই পেশেন্টের অ্যাসিডোসিস হবে তখন পেশেন্টদের হাইপার ক্যালিমিয়া হয়, ঠিক আছে, হাইপার ক্যালিমিয়া মানে পটাশিয়ামের ভ্যালু বেড়ে যায় যখন অ্যাসিডোসিস হয়, আর যখন অ্যালকালোসিস হয় তখন হাইপোক্যালিমিয়া হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। অ্যাসিডোসিস হলে হাইপার ক্যালিমিয়া অ্যান্ড অ্যালকালোসিস হলে হাইপোক্যালিমিয়া, এটা কিন্তু ছোট্ট একটি মনে রাখবে। এবার ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ইম্পর্টেন্ট একটা টপিক হলো সিপিআর, ঠিক আছে। সিপিআর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো সিপিআর আমরা পেশেন্টকে কখন দিই? মনে রাখবা অ্যারেস্ট হলে, যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা রেসপিরেটরি অ্যারেস্ট হয়, মানে অ্যারেস্ট মানে কাজ না করা, যখন
হার্ট কাজ করা বন্ধ করে দেয় বা লাংস কাজ করা বন্ধ করে দেয়, তখন আমরা সিপিআর দিই। ঠিক আছে, দেখো এখন আমরা পড়বো যে গোল্ডেন টাইম অফ সিপিআর, গোল্ডেন টাইম ফর সিপিআর। ঠিক আছে, সিপিআর দেওয়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে 4 মিনিটের মধ্যে অক্সিজেন যেন ব্রেনে পৌঁছায় যায়। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ডেন টাইম ফর সিপিআর। এখন আমরা স্টেপ পড়তে যাব। 5টা ইম্পর্টেন্ট স্টেপ আছে, পুরো মুখস্থ করে নেবা। সিন সেফটি, দেখো কোশ্চেন এর আগে নর্সেট এক্সামে এসেছিল কি সিপিআর এর ফার্স্ট স্টেপ কি, কেউ বলছে কম্প্রেশন, কেউ বলছে এয়ারওয়ে, কেউ বলছে ব্রিথিং। নো, সিপিআর এর ফার্স্ট স্টেপ হচ্ছে সিন সেফটি। ঠিক আছে, কোনো বাড়িতে আগুন লেগে গেল, একটা পেশেন্ট একদম মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, তুমি কি করবা? সেফটি সিন না দেখে কি তুমি সেখানে সিপিআর দিতে বসবা? তাহলে দুজনেই তো পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক আছে, তো সব থেকে প্রথমে হচ্ছে সিন সেফটি। বা কি হলো, কোনো রোডে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, তুমি সিপিআর দিলা, অন্য একটা বাস এসে তোমাদেরকে দিল উড়িয়ে। সব থেকে প্রথম স্টেপ ইজ সিন সেফটি, এটা কিন্তু মনে রাখো, পরে যা করবা করবা। ঠিক আছে, তারপরে নেক্সট স্টেপ ইজ চেক রেসপন্সেস। চেক রেসপন্সেস তুমি কি করে চেক করবা বলো? সব থেকে প্রথমে তুমি শোল্ডার ট্যাপিং করবা। দেখো কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, তুমি তো ওকে বলবা না ও হ্যালো আর ইউ ওকে, এটা তো বলতে পারবা না। ঠিক আছে, তোমাকে শোল্ডার ট্যাপিং করতে হবে। ঠিক আছে, ও রেসপন্স দিচ্ছে কি না। তারপরে কি করবা, তুমি ব্রিথিং চেক করবা। ব্রিথিং কি করে চেক করবা? ঠিক আছে, ব্রিথিং দেখে তো চেক করবে না, কি করে চেক করবা? লুক, লিসেন অ্যান্ড ফিল, এই 3টি স্টেপ। লুক, সব থেকে প্রথমে দেখবা ও ব্রিথ নিচ্ছে কিনা। ঠিক আছে, তারপর লিসেন, কানটা নিয়ে গিয়ে শুনবা যে ও ব্রিথ নিচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। তারপরে ফিল করবা। ফিল কি করে করবা? 2 ফিঙ্গার নাকের নিচে রেখে ফিল করবা যে ও নিঃশ্বাস নিচ্ছে কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে লুক, লিসেন অ্যান্ড ফিল, এভাবে তুমি ব্রিথিং চেক করবা। ঠিক আছে, এবার পালস চেক করবা। পালস যদি অ্যাডাল্টের হয়, ঠিক আছে, অ্যাডাল্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাহলে তুমি ক্যারোটিড পালস চেক করবা। ঠিক আছে, এইখানে ক্যারোটিড পালস চেক করবা। সব থেকে অ্যাকিউরেট পালস পাওয়া যায় ক্যারোটিডে। যদি চিলড্রেনের হয় তাহলে ফিমোরাল পালস চেক করবা। ঠিক আছে, আর যদি ইনফ্যান্টের হয় তাহলে তুমি ব্র্যাকিয়াল পালস চেক করবা, যেটা এখানে হয়। ঠিক আছে, তো এবার চলে আসো, আর পালস শুড বি চেক উইদিন 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে তোমাকে পালস চেক করতে হবে। এটা না কি তুমি 1 মিনিট বসে গেলা পালস চেক করার জন্য, না। পালস শুড বি চেক উইদিন 10 সেকেন্ড। কি করে পালসটা কাউন্ট করবা তুমি? তোমার কাছে তো এখন এমন কন্ডিশন হলো যে তোমার কাছে কোনো ওয়াচ নেই, কিছু নেই, কি করে কাউন্ট করবা? 1001, 1002 এভাবে তুমি পালস কাউন্ট করবা। 1001 মানে 1 সেকেন্ড তোমার হয়ে গেল, 1002 মানে 2 সেকেন্ড হলো, 1003 মানে 3 সেকেন্ড হলো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, কেউ বলে দেয় না, মনে রাখবে এসব কথা। তারপরে কল ফর হেল্প AED, 3rd নাম্বার পয়েন্ট। ঠিক আছে, প্রথমে কি বললাম? সিন সেফটি। সেকেন্ড কি বললাম? চেক রেসপন্স। 3rd নাম্বার কি বললাম? কল ফর হেল্প AED। AED মানে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। ঠিক আছে, ডিফিব্রিলেটর সেটা কিন্তু হসপিটালে থাকে, কিন্তু তুমি চিল্লাতে থাকবা AED AED, কোথাও হয়ে গেল, জানে মানে কেউ নিয়ে আসবে না, তবুও এটা মানে স্টেপে আছে। ঠিক আছে, 4 নাম্বার ইজ কম্প্রেশন। কম্প্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর এখান থেকে কোশ্চেন অনেকবার জিজ্ঞাসা করে কোথায় কম্প্রেশন দিবা। লোকেশন, স্টারনাম বোন আছে আমাদের, যেটা মিডিল বোন, স্টারনাম বোনের সেন্টারে জিফয়েড, জিফি প্রসেস থাকে, সেখান থেকে স্লাইটলি লেফট সাইডে কম্প্রেস করতে হবে। ঠিক আছে, হ্যান্ডের পজিশন, 2টা হ্যান্ড লাগবে অ্যাডাল্টের, আর যদি তুমি ইনফ্যান্টের করতে চাও তাহলে 2টা থাম্ব ফিঙ্গার দিয়ে করতে হবে। ঠিক আছে, এবার মুভ করি রেশিওর দিকে। ঠিক আছে, রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। কম্প্রেশন ইজ টু ব্রিথিং, অ্যাডাল্টে হবে 30:2। ঠিক আছে, এর রেশিও দিতে হবে, মানে 30 কম্প্রেশন টু ব্রিথ। আর যদি নিউ বর্নে হয় তাহলে 3:1। ঠিক আছে, মানে 3 কম্প্রেশন 1 ব্রিথ। মনে রাখবে, যদি অ্যাডাল্টে হয় তাহলে মাউথ টু মাউথ ব্রিথ দিবা, আর যদি নিউ বর্নে হয় তাহলে মাউথ টু নোজ। কেন? নিউ বর্নের যে লাংস আছে ইমেচিওর থাকে, তুমি তোমার মুখের প্রেশার দিয়ে ওর লাংসই ফেটে যাবে। ঠিক আছে, মাউথ টু নোজে হবে নিউ বর্নের, অ্যান্ড অ্যাডাল্টের হবে মাউথ টু মাউথ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, 5th নাম্বার পয়েন্ট চলে আসো এয়ারওয়ে। এয়ারওয়েতে কি করবা?
সব থেকে প্রথমে এয়ারওয়ে ক্লিন করবা, ঠিক আছে। তারপরে ওপেন কি করে করবা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওপেন এয়ারওয়েটা ওপেন মানে মুখ ওপেন করে তারপরে তো ক্লিন করবা। হেড টিল্ট আর চিন লিফট করতে, মানে তোমার চিনটা লিফট করবা আর হেডটা পিছনের দিকে, ঠিক আছে। না হলে জ থ্রাস্ট দিবা, জ থ্রাস্ট এভাবে করে ওপেন করবা, ঠিক আছে। এই দুটো হয়। মনে রাখবে সবসময় যদি কোনো অ্যাক্সিডেন্টাল পেশেন্ট থাকে তাহলে হেড টিল্ট চিন লিফট ম্যানুভার এটা করা যাবে না, কারণ কি ওর যে ভার্টিব্রা যদি কোনো ফ্র্যাকচার হয় বা কিছু হয় তাহলে এইভাবে করতে গেলে এখানে প্রেস হবে, আরও বোন ফ্র্যাকচার হয়ে যাবে, এই জন্য এইটি করা যাবে না, ঠিক আছে। এবার চলে আসো আরেকটা পয়েন্ট আমি বলি, ফরেন বডি যদি ট্রাকিয়াতে চলে যায় তাহলে কি করবা। যদি তোমার চিলড্রেন থাকে তাহলে তুমি তোমার অ্যাবডোমিনাল থ্রাস্ট দিবা, আর যদি নিউবর্ন থাকে তাহলে ব্যাক স্ল্যাপ 5 বার, ঠিক আছে, ব্যাকে 5 বার মারবা, তাহলে ফরেন বডি নিজে আউট হয়ে যাবে। এটা কিন্তু কি পয়েন্ট মনে রাখবা, ঠিক আছে। 6 নাম্বার প্রোভাইড ব্রিথিং, ঠিক আছে। 6 নাম্বার পয়েন্ট ইজ লাস্ট পয়েন্ট, প্রোভাইড ব্রিথিং। দেখো 10 থেকে 12 ব্রিথ দিতে হবে পেশেন্টকে। যদি তুমি 10 ব্রিথ দাও, ঠিক আছে, তোমার রেশিও হচ্ছে 30:2, তাহলে 10টি ব্রিথ দিলে তোমার 5টা সাইকেল কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর প্রত্যেক 5টা সাইকেল কমপ্লিটের পর তোমাকে রেস্কিউয়ার তোমার পজিশন, নার্সের পজিশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর 2 মিনিটের মধ্যে 5 সাইকেল যেন কমপ্লিট হয়, ঠিক আছে, সিপিআর এর। আর মনে রাখবা 1 ব্রিথ, একবার যে তুমি ব্রিথ দিবা 6 সেকেন্ড হতে হয়, করে দিলে হবে না, করে 6 সেকেন্ডে যেন তোমার ব্রিথটা যায়, মনে রাখবে, ঠিক আছে। সিপিআর তো কমপ্লিট হলো। এবার ছোট্ট দুটি পয়েন্ট বলি। কন্টিনিউ যদি কোনো পেশেন্ট ভমিটিং করে তাকে বলে মেটাবলিক অ্যালকালোসিস, অ্যান্ড ডায়রিয়া যদি কন্টিনিউ হয় ডায়রিয়া তাকে বলে মেটাবলিক অ্যাসিডোসিস। এখন মনে কি করে রাখবা, দেখো কেউ যদি ভমিট করে তাহলে অ্যাসিড বাইরে বের হয়ে যায়, বডিতে থাকে অ্যালকালি, ক্ষার থাকে, তো মনে রাখবা ভমিট করার সময় অ্যাসিড বাইরে বের হয়ে গেল, থাকলো ক্ষার, তাহলে সেটাকে বলবো মেটাবলিক অ্যালকালোসিস। পরেরটা ডায়রিয়া হয়ে গেল মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। এবার বেড সোর আমরা পড়তে হবো। বেড সোর ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, টপিক ফান্ডামেন্টাল অফ নার্সিং এর। চলো, মেজর কজ অফ বেড সোর কি, প্রেশার। দেখো পরীক্ষা এসেছিল বেড সোরের মেজর কজ কি, কেউ বলছে প্রেশার, কেউ বলছে ফ্রিকশন। মেজর কজ শুধু প্রেশারই হবে, ঠিক আছে। তারপরে বেড সোরের ডেফিনেশন কি বলবা, ড্যামেজ অফ স্কিন অ্যান্ড আন্ডারলাইং টিস্যু ডিউ টু প্রেশার দ্যাট লিড টু ডিক্রিজ পারফোরেশন, মানে একটা পার্টিকুলার জায়গায় প্রেশার পড়ার পর স্কিনের ড্যামেজ হওয়া অ্যান্ড পারফোরেশন ডিক্রিজ। পারফোরেশন মানে কোনো স্কিন যদি তোমার এভাবে তুমি প্রেশার দাও তাহলে সেখানে ব্লাড সার্কুলেশন সব বন্ধ হয়ে যায়, ঠিক আছে, এইটাকে বলে পারফোরেশন, ঠিক আছে। তো ডিক্রিজ পারফোরেশন মানে ব্লাড সার্কুলেশন ডিক্রিজ হয়ে গেল, তো সেটাকে বলে তোমার বেড সোর। এখন চলো বেড সোরের কিছু স্টেপ আমরা পড়ি, অনেক ইজি ওয়ে থেকে পড়বো। আমরা জানি আমাদের স্কিনের 3টি লেয়ার থাকে, তার নিচে মাসল, বোন, টেন্ডনস এগুলো থাকে, ঠিক আছে। প্রথম লেয়ারের নাম এপিডার্মিস, তার নিচে ডার্মিস, তার নিচে সাবকিউটেনিয়াস, তার নিচে আমরা মাসল থাকে, তারপরে বোন থাকে, ঠিক আছে। কীভাবে মনে রাখবে, ফার্স্ট স্টেপে, ঠিক আছে, স্টেজ 1 অফ বেড সোরে প্রথম লেয়ারকে উড়িয়ে দিব, স্টেজ 2 অফ বেড সোরে দ্বিতীয় লেয়ারকে উড়িয়ে দিব, এভাবে মনে রাখবো। তো স্টেজ 1 অফ বেড সোরে কী হবে, এপিডার্মিক্সে রেডনেস হবে, ঠিক আছে, নট ব্লিচেবল। এখন এমস নট সেটে একটা কোয়েশ্চেন এসেছিল যে ব্লিচেবল অর নট ব্লিচেবল রেডনেস, ঠিক আছে, স্টেজ 1-এ সবাই কেউ ব্লিচেবল দিচ্ছে, কেউ নন ব্লিচেবল দিচ্ছে। নো, দিস ইজ নন ব্লিচেবল। নন ব্লিচেবল মানেটা আগে বুঝতে হবে মুখস্থ রাখার জন্য। নন ব্লিচেবল মানে দেখো আমরা এখানে এভাবে লাল আছে তো টিপলাম, রেড হলো, ঠিক আছে, আবার ছেড়ে দিলাম, সেটা আবার সমান হয়ে গেল, ঠিক আছে। তো নন ব্লিচেবল মানে সেটা লাল থেকেই যাবে, ঠিক আছে, আর ব্লিচেবল মানে সেটা আবার নর্মাল হয়ে যাবে কিছু সময় পর, ঠিক আছে। তো রেডনেসটা যে আছে নন ব্লিচেবল মানে লাল থেকেই যাবে অ্যান্ড পেন হবে এখানে, ঠিক আছে। স্টেজ 2-তে কি হবে, স্টেজ 2-টাতে দেখো এপিডার্মিসকে আমরা উড়িয়ে দিলাম। মনে রাখবে ব্লিস্টার যখন ফর্ম হবে না, ব্লিস্টার ফর্মের সময় মনে রাখবে সেটি যে তোমার
ডার্মিসে ব্লিস্টার হয়, ঠিক আছে, আর ফোড়া হয়ে যায়, ওয়াটার, ঠিক আছে, ওখানে জমে যাবে। তো সেকেন্ড নম্বরে কি আসবে তোমার, ব্লিস্টার ফর্ম হবে সেকেন্ড স্টেজে, ঠিক আছে, অ্যান্ড ভেরি পেনফুল, ঠিক আছে, মানে পার্শিয়াল থিকনেস এখানে হবে তোমার, ঠিক আছে, একটু মোটাটা কম হবে, পার্শিয়াল থিকনেস, ঠিক আছে। এবার থার্ড স্টেজে চলে আসবে তোমার হোয়াইট, মানে সাবকিউটেনিয়াস লেয়ারে তোমার এফেক্ট করলো, এখন সেটা তোমার হোয়াইট দেখতে পারবে, মানে বেডে ঘুমিয়ে থাকবে পেশেন্টের হোয়াইট মানে পুরা ছড়িয়ে থাকবে, এভাবে মনে রাখবা, ঠিক আছে। এটা থার্ড স্টেজে চলে গেছে, ঠিক আছে, ফুল অফ থিকনেস। স্টেজ 4-এ টেন্ডন, বোন, মাসল এসব দেখা যাবে পেশেন্টের, ঠিক আছে, ভেরি ডিপ হবে, ঠিক আছে, অ্যান্ড ফুল থিকনেস, ঠিক আছে। বেড সোরের স্টেজ এভাবেই মনে রাখবা, তুমি অপশন দেখলেই এবার বুঝতে পারবা। প্রথমটাকে এফেক্ট করে দাও, সেকেন্ড স্টেজে ব্লিস্টার ফর্ম হয়ে যাবে, থার্ড স্টেজে হোয়াইট দেখা যাবে সাবকিউটেনিয়াস লেয়ারে, ফোর্থ স্টেজে কি হবে, বোন, টেন্ডন এসব দেখা যাবে, ঠিক আছে। এখন চলে আসো স্কেল। বেড সোরকে মাপার জন্য একটা প্যারামিটারের স্কেল থাকে, সেটাকে বলে ব্র্যাডেন স্কেল, ঠিক আছে। এর 6টি প্যারামিটার হয়। প্যারামিটারগুলো তো অত এক্সামে আসে না, তবু জেনে নাও। ময়েশ্চার, প্রেশার, নিউট্রিশন, ফ্রিকশন, এয়ার, ঠিক আছে, 6টি প্যারামিটার। বেড সোরের মিনিমাম স্কোর হয় 6 অ্যান্ড ম্যাক্সিমাম হয় 23, এটা কিন্তু আসে ভ্যালিউটা, ঠিক আছে। যত লেস স্কোর ইজ মোর চান্সেস, ঠিক আছে, অ্যান্ড মোর স্কোর ইজ লেস চান্সেস, মনে রাখবে। 6-এর পাশাপাশি হলে সেটা কিন্তু অনেক বেশি চান্সেস বেড সোর হওয়ার, 23-এর কাছাকাছি থাকলে এটা কিন্তু কম চান্সেস। সবাই কি করে 6, আচ্ছা এর প্যারামিটার 6 তাহলে এর বেশি চান্স হবে না, লেস স্কোর ইজ মোর চান্সেস, ইয়েস এটাই রাইট হবে, মানে এর বেশি, আর মোর স্কোর ইজ লেস চান্সেস। বুঝতে পেরেছো? কনফিউজ করবা না, 23-র পাশাপাশি যেগুলি থাকে সেগুলির কিন্তু লেস চান্সেস হয় বেডসোর হওয়ার, আর প্যারামিটারটা যদি তোমার 6-এর পাশাপাশি হয় সেটার কিন্তু মোর চান্স হয় বেডসোর হওয়ার, কনফিউশন করবা না, ঠিক আছে। এখানে কখনো কখনো আমিও কনফিউশন হয়ে যাই, কিন্তু আপনারা কনফিউশন হবেন না। চলেন পজিশনের কথা বলি। যে পেশেন্টের বেডসোর হয়েছে বা হয়নি বা হবে, ঠিক আছে, প্রত্যেক পেশেন্ট যারা আইসিইউতে অ্যাডমিট থাকে প্রত্যেক 2 ঘন্টার মধ্যে ওদের পজিশন চেঞ্জ করতে হবে। 1 ঘন্টাও না, 3 ঘন্টাও না, 2 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে ওদের পজিশন চেক করা চাই, ঠিক আছে। স্পেশাল বেড দিতে হবে, এয়ার বেড। তুমি কিন্তু পরীক্ষা এয়ার বেডে টিক করে আসতে পারবে না, নিউম্যাটিক বেড, ঠিক আছে, নিউম্যাটিক বেডে টিক করে আসবে, এটাকে এয়ার বেড বলা হয়, ঠিক আছে। ওয়াশ দ্য উন্ড, ঠিক আছে, ওয়াটার অ্যান্ড সপ দিয়ে ওয়াশ করতে হবে, এগুলি কিন্তু ম্যানেজমেন্ট বলতেছি। উন্ডটাকে সবসময় ড্রাই থাকতে হবে, তার জন্য তুমি পাউডার ইউজ করতে পারো, না হলে টানজেস্টেন্ট লাইট ইউজ করতে পারো। এখন তোমরা বলবে টানজেস্টেন্ট লাইট কি? এমন একটি বাল্ব যেটা 100 ভোল্টের হয় অ্যান্ড তার মধ্যে টানজেস্টেন্ট ওয়্যার থাকে, ঠিক আছে। তুমি এই লাইট দিতে পারো পেশেন্টকে সকাল অ্যান্ড সন্ধ্যা, ঠিক আছে, 10 মিনিটের জন্য, ঠিক আছে, তুমি দিতে পারো। আর দূরত্ব থাকবে তার 45 থেকে 50 সেন্টিমিটার দূরে রেখে এই লাইটটি দিতে হবে তোমাকে, ঠিক আছে। এরপরে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তুমি উন্ডটাকে ক্লিন করতে পারো, ঠিক আছে। ভালো করে হাইজিন মেনটেন করতে হবে, তাতে উন্ডটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। একটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে, যদি কন্টামিনেটেড উন্ড থাকে, যেমন এইভাবে বেড সোর হয়ে গেল, পাস যার মধ্যে পাস ডিপোজিট থাকে, সেগুলো উন্ডকে তুমি পরিষ্কার করবা হচ্ছে আউটার টু ইনার, ঠিক আছে। আর যেটা সার্জিক্যাল উন্ড থাকে সেগুলি উন্ডকে তুমি পরিষ্কার করবা ইনার টু আউটার, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে, ঠিক আছে। এবার তুমি একটু উন্ডে চলে আসো, এখন উন্ডের কথা আমরা ডিসকাস করছি। তো উন্ডের এইগুলি কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিরাস স্যাঙ্গুইনাস আর একটা হচ্ছে পুরুলেন্ট, ঠিক আছে। সিরাস এগুলো সবগুলোর কালার জিজ্ঞাসা করে। সিরাসের কালার হয় তোমার ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড। কিভাবে মনে রাখবা? সিরাসকে মনে রাখবা হেয়ার সিরাম দিয়ে। সিরাম কেমন হয় দেখতে? ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড হয়, ঠিক আছে, এভাবে। স্যাঙ্গুইনাস ফ্লুইড, এটা কিন্তু রেড কালারের ফ্লুইড হয়, ঠিক আছে। সিরাস স্যাঙ্গুইনাস দুটাকে মিলাবা না, ঠিক আছে। সিরাস স্যাঙ্গুইনাস পেল ইয়েলো কালারের হয়, ঠিক আছে। অ্যান্ড পুরুলেন্ট মানে ইয়েলো ফ্লুইড অ্যান্ড থিকনেস, ঠিক আছে, মনে রাখবা। অনেক মোটা মোটা অনেক গাঢ়া গাঢ়া ফ্লুইডকে বলে পুরুলেন্ট, এভাবে মনে রাখবা, ঠিক আছে।
ব্লাডের মধ্যে যে সোডিয়াম থাকে তার নর্মাল লেভেল হয়, মানে প্লাজমাতে যে সোডিয়াম থাকে তার নর্মাল লেভেল ইজ 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে। আর ব্লাডের যে তোমার পটাশিয়াম থাকে K+, তার নর্মাল ভ্যালু হচ্ছে 3.5 to 5.1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, মনে রাখবে। এবার ইন্টার সেলুলার ফ্লুইড মানে ইন্টার সেলের ভিতরের ফ্লুইডে যে পটাশিয়াম থাকে তার নর্মাল ভ্যালু ইজ 140 to 150 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ভিডিওটি পজ করে কিন্তু নোটটি করে নেবেন, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি বলছি, শুনে নেবেন, নোট করে নেবেন, ঠিক আছে। এভাবে কেউ বলে দেয় না। বিএসসি লেভেলের কোশ্চেন দেখে আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে এসেছি। আমার যে 2000 জন ফলোয়ার্স আছে, আমার কিন্তু প্রত্যেকেরই সিলেকশন চাই। যারা আমার ব্যাপারে ভালো বলে আমাকে তারও সিলেকশন চাই, যারা আমার ব্যাপারে বাজে মন্দ বলে তাদেরও আমার সিলেকশন চাই। এই জন্য আমি এই কষ্টটা করছি, ঠিক আছে। এবার চলো পালস ডেফিসিটে। পালস ডেফিসিট পড়ার আগে আমরা পালসের নর্মাল ভ্যালু পড়বো। 60 to 100 অ্যাডাল্টসের পালসের নর্মাল ভ্যালু হয়, ঠিক আছে। পালস ডেফিসিট তোমার কিভাবে আমরা বের করব? অ্যাপিক্যাল পালস থেকে তোমাকে রেডিয়াল পালস, ঠিক আছে, করতে হবে, মাইনাস করতে হবে, তখন আমরা পালস ডেফিসিটের ভ্যালু পাবো। অ্যাপিক্যাল পালস হচ্ছে হার্টের বেসে, ঠিক আছে। আর রেডিয়াল পালস ইজ এখানে রেডিয়াল পালস পাওয়া যায়। তো এখানে এই ভ্যালুটা দিলে, এই দুটা ভ্যালু দিলে আমরা তোমার পালসের ডেফিসিট এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ডাইক্রটিক পালস। এগুলো কিন্তু আমি অ্যাবনর্মাল পালসের কথা ডিসকাস করছি, ঠিক আছে। পালস ডেফিসিট, ডাইক্রটিক পালস কাকে বলবো আমরা? দেখো, একবার হার্ট বিট হবে আর দুবার পালস রেট আসবে, ঠিক আছে। একবার হার্ট বিট, দুবার পালস রেট আসবে, তাকে বলবো আমরা ডাইক্রটিক পালস, মানে 1 হার্ট বিট 2 আর্টেরিয়াল পালসেশন, ঠিক আছে। এবার আমরা পড়তে যাব বাইজেমিনাল পালস, ঠিক আছে। বাইজেমিনাল পালস কাকে বলে? 2 কন্টিনিউয়াস পালস, মানে দুবার কন্টিনিউ পালস রেট আমরা শুনতে পাবো, তারপরে আবার পজ হয়ে যাবে কিছু সময়ের জন্য, তাকে বলবো বাইজেমিনাল পালস। সবাই কিন্তু ডাইক্রটিক অ্যান্ড বাইজেমিনালের মধ্যে কনফিউশন করে, তোমরা করবা না। ডাইক্রটিক দিল থেকে মনে রাখবা, দিল ধড়কতা একবার পালস আই 2 বার, এটা নিউমোনিক মনে রাখবা। দিল ধড়কতা একবার পালস আই 2 বার, ঠিক আছে। তো ডি ফর দিল, ডি ফর ডাইক্রটিক, ঠিক আছে। তো ডাইক্রটিক পালসে কি হবে? একবার দিল, তারপরে দুবার পালস। আর বাইজেমিনাল মানে পজ, মানে দুবার পালস রেট শুনবো তারপরে আবার পজ হয়ে যাবে, ঠিক আছে, বলে বাইজেমিনাল। ইন্টারমিটেন্ট পালস কাকে বলে? ইন্টারমিটেন্ট পালস মানে স্কিপিং পালস। পালস রেট শুনবো আবার একবার স্কিপ হয়ে যাবে, আবার শুনবো আবার একবার স্কিপ হয়ে যাবে, একে বলে ইন্টারমিটেন্ট পালস। একটা হচ্ছে তোমার প্যারাডক্সিক্যাল পালস। প্যারাডক্সিক্যাল পালস কাকে বলবো? বা কুসামাল পালস। কুসামাল পালস এই ওয়ার্ডটা কিন্তু তোমরা অনেকবার পরীক্ষায় শুনতে পেয়েছো। তো কাকে বলবো? ডিউরিং ইন্সপাইরেশন, যখন পেশেন্ট নিঃশ্বাস নিবে, তখন ওর পালস কি হবে? আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবে, মানে শুনতেই পাওয়া যাবে না, প্রথমে শোনা যাবে, তারপর ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। একে বলে কুসামাল পালস, ঠিক আছে। চলো, ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে। 3টি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষা অনেকবার রিপিটেড হয়েছে। একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া, একটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, আর একটা ভেন্ট্রিকুলার ফ্লাটার, ঠিক আছে। অনেক কনফিউশন করো তোমরা। ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া, এখন ভেন্ট্রিকুলারটাকে দেখে সবাই না কনফিউশন করে যায়, একদম কনফিউশন হবে না। ট্র্যাকিকার্ডিয়া দেখেছো, চোখ বন্ধ করে 100-র উপরে তোমার পালস রেট, তাহলে সেটা হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া, ঠিক আছে। এবার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন দিয়ে মেশিনটার কথা মনে রাখবা, ফিব্রিলেশন, ঠিক আছে। তো 200 বিটস পার মিনিট হবে ওর, ঠিক আছে। তো ওর নর্মাল ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আসলে চোখ বন্ধ করে 200 বিটস পার মিনিট ভ্যালিউতে টিক করে আসবা। তারপরে ভেন্ট্রিকুলার ফ্লাটার মানে 50 এভাবে মনে রাখবা। তো ভ্যালিউ 250 বিটস পার মিনিট ইজ ভেন্ট্রিকুলার ফ্লাটার, এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে। আরেকটা আমার পালসের আছে অ্যাবনর্মালিটি, ওয়াটার হ্যামার ইয়া করিগন পালস। ঠিক, করিগন পালস আমরা কাকে বলবো? তোমার একবার পালস রেট তোমার শোনা গেল, ঠিক আছে, ডাক করে শোনা গেল, তারপরে আবার শোনাই যাচ্ছে না, ঠিক আছে, আবার ডাক করে শোনা গেল,
তারপর আবার শোনাই যাচ্ছে না, মানে স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একে বলে তোমার করিগন পালস। এর ভালো হচ্ছে তোমার মেডিকেল টার্ম ইজ অ্যাওরটিক রিগার্জিটেশন, ঠিক আছে, রিগার্জিটেশন, অ্যাওরটিক রিগার্জিটেশন, ঠিক আছে। এটা হচ্ছে করিগন পালস। এটা ভালোভাবে বলতে মানে বুঝতে গেলে একবার মানে একবার ডাক করে একবার সাউন্ড আসবে, আবার ধীরে 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 স্টপ হয়ে যাবে, ধীরে না একদম স্টপ হয়ে যাবে, আবার সাউন্ড আসবে আবার স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তুমি একদম ক্লিয়ারলি শুনতে পাবা সেটার সাউন্ড। ওকে বলে করিগন পালস। ওকে গাইজ, বাই বাই। ফান্ডামেন্টাল অফ নার্সিং এর অলমোস্ট কমপ্লিট করে দিলাম, এখন শুধু ভাইটাল সায়েন্স বাকি থাকলো। ভাইটাল সায়েন্সের মধ্যে চলে আসে তোমার ব্লাড প্রেশার, পালস, রেসপিরেশন, টেম্পারেচার, এগুলো তোমরা জানো, ঠিক আছে। ব্লাড প্রেশার যদি বেশি হয়ে যায় তাকে বলে হাইপার টেনশন, ব্লাড প্রেশার কম হয়ে গেলে তাকে বলে হাইপোটেনশন। নর্মাল ভ্যালিউ ইজ 120/80। তুমি পালসের নর্মাল ভ্যালিউ জানো, তুমি পালসের আমি অনেক কিছু বলে দিলাম। তারপরে তোমার রেসপিরেশন ইজ ব্র্যাডিপোনিয়া, ট্র্যাকিপোনিয়া। পালস রেট বেশি হয়ে গেলে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, ট্র্যাকিকার্ডিয়া, ঠিক আছে। এগুলো তোমার ওভারঅল জানা আছে। ওকে গাইজ, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে আমি নিয়ে আসবো আপনাদের জন্য ওবিজি, ঠিক আছে, অবস্টেট্রিক অ্যান্ড গাইনি। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। এইভাবেই আমরা মানে সকলে বসে ডিসকাস করব। এত এডিটিং করার সময় নেই, আমি কালকে এভাবে আপনাদের কাছে বসে ডিসকাস করব অ্যান্ড আপনাদের কোয়েশনও প্রোভাইড করব, ঠিক আছে, পরের ভিডিওতে। তো মেন্টাল হেলথ নার্সিংয়ের এভাবে ওয়ান শট আমি এর আগে করে দিয়েছিলাম, সেটাও কিন্তু দেখে নিবা। খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝিয়েছি প্রত্যেকটা তোমার হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, তোমার ফোবিয়া, তোমার হ্যালুসিনেশনের টাইপ, ডিলিউশনের টাইপ, ইসিটি, তারপরে তোমার হচ্ছে লিথিয়ামের ডোজ কখন দেওয়া হয়, ইসিটি কখন দেওয়া হয়, প্রত্যেকটা আমি ভালোভাবে বুঝিয়েছি। এরপর আমরা ডিসকাস করবো ওবিজি, অবস অ্যান্ড গাইনি, ঠিক আছে, এর পরের ভিডিওতে। ওকে গাইজ, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাইক করে অবশ্যই যাবা, যাতে আমি ভালোভাবে মোটিভেশন পাই না আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।